আম্মা মাশাআল্লাহ, আপনি এক্ষুনি যা সুন্দরী, সেই কালে নিশ্চয়ই আগুন সুন্দরী ছিলেন। শ্বশুরমশাই আপনাকে তো চোখে হারায়, আমি কিন্তু জানি। বলেই রহস্যময় হাসে কণিকা বেগম স্বাভাবিকভাবে বলল। নিশ্চয়ই মমতা চাপা বলেছেন, তাই না? শশী হ্যাঁ বোধক মাথা নাড়ল। কণিকা বেগম আবারও বলতে শুরু করে। শ্বশুর মামা শ্বশুরমশাই বোঝানোর পর আমার কান্না থেমে যায়, তবে ফুরোয় না। তিনি ভেতরে যান আমাকে একা রেখে। আমি আশেপাশে তাকালে দেখি আমি একা না, আমার পতি মহাশয়ও আছেন। এক কোণায় কাচুমাচু মুখে দাঁড়িয়ে নখ খুঁড়ছে। বিশ্বাস করবে না, তাকে আমার থেকেও অসহায় মনে হচ্ছিল। আমি আবারও হাউমাউ করে কান্না করি মাটিতে বসে। তখন তিনি আমাকে টেনে নিয়ে একটু দূরে রাস্তায় নেমে যায়। ওই যে মোড়ে বটগাছ আছে না, সেখানে নিয়ে বসিয়ে বলেছিল, আরে পাগলি, কাঁদছো কেন? আমি তো তোমার থেকে বেশি ভয়ে আছি। আমি কি কেঁদেছি? তাহলে তুমি কেন কাঁদছো? আমার কান্না আরো বেড়ে যায়। কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমি পাগলি না, বরং তুই পাগল। তুই কেন ভয় পাচ্ছিলিস? তিনি আমার দুই তিনি আমার তুই তকারিতে বোধহয় ভারী অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। কাঁদছিলাম তাই খেয়ালে আসেনি। তিনি মুখ বিকৃত করে বলে, গাইয়াদের মতন তুই তুকারি করবে না। তুমি নয়তো আপনি করে বলবে। বুঝতে পেরেছো? না, পারিস নাই। মোরে বাড়ি থুইয়া আয়, তোরে মন ভরি দোয়া করিতাম। কিন্তু আমার ভাগ্য যে আটকে ছিল, সেখান থেকে তো ছুটে যাওয়ার অবকাশ নেই। সারা রাত সেই বটগাছ তলায় কেটেছিল। সে রাত আমার জীবনের সবচেয়ে ভয়াবহ ছিল শশী বউ। শাশুড়ি নামক অধ্যায় আমার কাছে তো ভূতের গল্পের মতো ছিল। সেই হিসেবে তোমারটা কিছুই নয়। শুকরিয়া আদায় করো উপরওয়ালার কাছে। বলেই উঠে যান তিনি। রান্নাঘরের দিকটায় বেসিনে হাত ধুয়ে ফ্রিজ খুলে কিছু বের করে এগিয়ে আসে। শশী মন খারাপের সুরে বলে। এইটুকুতে মন ভরেনি, পুরোটা শুনুন আম্মা। শ্বশুর মশাই আর আপনি সেই রাতে মিষ্টি মধুর গল্প করেই কাটাতে পারতেন। আকাশের বুকে এক ফালি মলিন চাঁদ, অথচ শ্বশুর মশাইয়ের বুকে হাস্যোজ্জ্বল চাঁদ। আহা, কি রোমান্টিক সিন! কণিকা বেগম রাগের না মোটেও মুচকি হেসে শশীর দিকে কতগুলো কাপকেক একটা প্লেটে সাজিয়ে এনেছে। নাও, কাল বকেছি, আজকেও ঝাড়ে দিলাম, তার জন্য মিষ্টি মুখ করে নাও। শশী একটু না বেশ অবাক হয়। শাশুমাকে কেক খাইয়ে তাকে ভোলানোর চেষ্টা করছে, মন্দ না। সে একটা তুলে কামড় বসিয়ে বলে। যদিও আমি কিছু মনে করিনি, তবে আপনি যেহেতু কেক খাইয়ে ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিলাম। শাশুমা, কেক অনেক টেস্টি। দোয়া করি সামনের বছর আরো একটা ননদ আসুক। কণিকা বেগমের মুখখানা এবার গম্ভীর আকার ধারণ করে। এসব বাড়াবাড়িটাই তার ভালো লাগে না, তবে তিনি কিছুই বললেন না। বললে দেখা যাবে হাসি মুখখানা ছাগলের মতো বানিয়ে রেখেছে। তিনি প্লেটটা শশীর হাতে ধরিয়ে কাননের ঘরের দিকে এগিয়ে যান। পেছন থেকে শশী প্রত্যুত্তর করল। আম্মা আব্বুর কি কোনো গার্লফ্রেন্ড ছিল? কণিকা বেগম তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। কিছু বলবে, কলিং বেলের শব্দে আর বলা হয় না। শশী মাথায় ঘোমটা টেনে দরজা খুলতে দেয়। দরজায় দাঁড়িয়ে মুর্তাজ আলী ও ডাক্তার সালাউদ্দিন। শশী চেনে তাকে। ভদ্রসুলভ হেসে ভেতরে আসতে বলেন। তাদের দেখে কণিকা বেগম এগিয়ে আসে। ডাক্তার সালাউদ্দিন ড্রয়িং রুমের সোফায় বসে একটা কেক মুখে পুরে বলে। শশী, তোমার উপস্থিতিতে কাননের এই অবস্থা মেনে নেওয়া দুষ্কর। এমন মিষ্টি বউ থাকতে পাগলাটার মাথায় আজে বাজে চিন্তা আসে কোথা থেকে? শশী মুখখানা মলিনতায় ছেয়ে যায়। কণিকা বেগম তা লক্ষ্য করে বলেন। আঙ্কেল এমনিতেই সবসময় ডিপ্রেসড থাকে, কাউকে কিছু বলে না। অ্যাক্সিডেন্টে ঘরে বসে চাকরিটা জুটেছিল, সেটাও ছুটে গেল। শশীর বাবা আমার বেকার ছেলের হাতে মেয়ে তুলে দিতে চাইছিলেন না। এখন পরিস্থিতির জন্য শশী এখানেই থাকছে। ও হয়তো বা ভাবছে, হাসান ভাই বুঝতেই পারছেন। শশী বউ, যাও, ওকে ডেকে দাও। শশী চলে যায় নিজ ঘরের দিকে। ডাক্তার সালাউদ্দিন মাথা নেড়ে বলে। অ্যাংজাইটি ডিসঅর্ডার হলো একটি মানসিক স্বাস্থ্য সমস্যার, যেখানে একজন ব্যক্তির অতিরিক্ত উদ্যোগে আতঙ্ক বা সাংক অনুভব করেন, যা সাধারণ জীবনের পরিস্থিতিতে উপযুক্ত অনুপযুক্ত বা অতিরিক্ত হয়। এটি কেবল মানসিক নয়, শারীরিক উপসর্গও সৃষ্টি করতে পারে। কাননের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। ওর অতিরিক্ত চিন্তাভাবনা, আত্মবিশ্বাসের অভাব, নিজেকে হেয়াই ভাবা, শান্ত ছেলেই হুট করে রিয়্যাক্ট করা। খুব বেশি মাথা যন্ত্রণা হয় ওর।
পাগলামও বেড়ে যায়। মুর্তাজালি চুপচাপ শুনে যায়। ডাক্তার সালাউদ্দিন কণিকা বেগমের দিকে তাকিয়ে বলে, বর্তমান যুগে স্ট্রিং গার্ডিয়ান গুড বাট অতিরিক্ত ভালো নয় বৌমা। কানন তোমাকে অনেক শ্রদ্ধা করে, তোমাকে মান্য করে, আবার খুব বেশি ভালোবাসে। সাথে তোমার প্রতি ওর অভিমানটা ঢের। সিস্টেক্সের চাপেই তোমার নরম কোমল হৃদয় ওকে খুব কম করে ছুঁয়েছে। আমি বলবো তুমি ওর প্রতি নরম হও, তবে হুট করে নয়, কিন্তু ও ধরতে পারবে ও সিকনেসের কারণে এমনটা করছে। এতে ওর আরো বেশি রিয়্যাক্ট করতে বসবে, নিজেদের প্রতি করুণা করবে। তাই ধীরে ধীরে ওর প্রতি নরম সুবলো আচরণ করো, শুধু ওর না, কুঞ্জর ওপরও। তোমার দুই ছেলেই তোমাকে যেমন ভালোবাসে, আবার ভয়ও পায় খুব বেশি। তোমাকে এসব আগেও বলেছি, কিন্তু খুব একটা কাজ হয়নি বোধহয়। কণিকা বেগম চুপচাপ দাঁড়িয়ে থাকে। মুর্তাজালি তার নতমুখ খানি দেখে তাচ্ছিল্যভাবে বলে, বাচ্চাটা তো চাওনি, মা আপার প্রয়োজনে পড়ে ভুলবশত কাননের আগমন। মানছি বয়স কম ছিল, কিন্তু মাও ছিল ছেলেটাকে ঠিকঠাকভাবে কোলে পর্যন্ত নিতে না, দূর দূর করে রাখতে। ডাক্তার সালাউদ্দিনের ইশারায় থেমে যান উনি। কণিকা বেগম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর হনহনিয়ে চলে যায়। মুর্তাজালির মুখটা থমথমে, রাগে কাঁপছে অনবরত। ডাক্তার সালাউদ্দিন হেসে বলেন, তোমরা মিয়া বিবি লড়ছ কেন? পারে না পোস্তাতে হয়। মুর্তাজালি থমথমে মুখে হাসি ফুটে উঠে তার কথায়। শশী ডাকে কাননকে, গালে আলতোভাবে চাপড় মারে। কানন তো উঠলই না, কুঞ্জ পিটপিট করে চেয়ে আছে। শশী ভ্রু কুচকে চাইলে কুঞ্জ ভ্রু বাঁকিয়ে বলে, বাইকে মেরেছো তুমি ঠাস ঠাস করে, আম্মুকে বলে দেবো আমি। শশী তার নাক চেপে বলে, এই পাড়ার কুটি মহিলাদের মতো স্বভাবটা কার থেকে পেলে শুনি? আম্মু বলে ফুফরির থেকে। বলেই কুঞ্জ দাঁত বের করে হাসে। শশী হেসে আবারও কাননকে ডাকে। কানন নড়ে চড়ে চোখ খুলে মুখ বিকৃত করে খেকিয়ে ওঠে। বাল শান্তিতে ঘুমাতেও দিবে না। শশীর চোখের আকার বড় হয়। কুঞ্জ ঘুমে জড়ানো গলায় চিল্লিয়ে বলে, আম্মু দেখো ভাই বাল বলল, কত বাজি বাসা, এটা বললে আল্লাহ জিভ ছিঁড়ে দেবে তোমার। বিজ্ঞদের মতো করে বলে কুঞ্জ। কানন ঠাস করে তার গালে চড় মারে, আসতে না জোরেই। কুঞ্জ ঠোঁট উল্টায়। সে খারাপ কি বলল? কানন রক্তিম চোখে তাকিয়ে, সাথে সাথে ধমক পড়ে, হাত লম্বা হয়েছে সে, ওকে মারলে কেন? ভুল কি বলেছে? আর তোমার মুখে এইসব কেমন ভাষা? আমি তো ভদ্রলোক বলেই জানতাম তোমায়। কানন চোখ মুখ খিচে নেয়, বিড়বিড় করে শব্দহীন কিছু বলে, তা কারোরই কর্ণগোচর হয় না। সে শশীর দিকে তাকায়, মিনমিনে সুরে বলে, আচ্ছা সরি, আর হবে না। ডাকলে কেন? ঘুম পাচ্ছিল আমার। বলেই উঠে বসার চেষ্টা করে। শশী তাকে ধরে বসিয়ে দিল। ভদ্রলোক হয়ে থাকবে, জিনিস ছুড়বে না, যা জিজ্ঞেস করবো গুড বয়ের মতো বলে দেবে। শশীর নির্দেশ বাণী শুনে কাননের বুঝতে বাকি থাকে না কে এসেছে। তার মুখশ্রীতে বিরক্তিতে ভরে যায়, মুখটাও তিতকুটে হয়ে যায়। নাক শিকেই তুলে বিড়বিড় করে, বদ বুড়ো আবার কেন এলো? এবার পানি ভর্তি জগ বুড়োর মাথায় ঢালো। বলে পাশের টেবিলের দিকে তাকায়। সেখানে জগ না দেখতে পেয়ে শশীকে বলে, জগে পানি ভরে আনো শশী বউ। তুমি পাগল শের? বিরক্ত সুরে বলে শশী চলে যায়। কারণ শশী বউ বলে ডাকে অনবরত। রুম জুড়ে নীরবতার বেড়াজাল। ঘরে ছোট্ট কুঞ্জ সহ সকলেই উপস্থিত। সবার বিরক্তে ভরা চাহনি কাননের উপর নিবদ্ধ। কানন কারোর দিকেই তাকায়নি। বিছানায় হেলান দিয়ে আপন মনে বসে আছে চুপচাপ। তার পাশে কণিকা বেগম গম্ভীর মুখে বসে আছে। মুর্তাজালি কাননের সম্মুখে বিছানার ওপাশে দাঁড়িয়ে। শশী তার শ্বশুর মশাইয়ের পাশে দাঁড়িয়ে। ডাক্তার সালাউদ্দিন কাননের চেয়ারে, কাননের সাইডে সম্মুখীন হয়ে বসে আছে। নীরবতা ভেঙে ডাক্তার সালাউদ্দিন বলেন, কানন, তুমি কি পূর্ণ করেছো? আমি আসলে টু শব্দ করব না। কানন নির্বিকার ভঙ্গিতে নাবোধক মাথা নাড়ল, তবুও মুখ ফুটে কিছু বলে না। শশীর বিরক্তের মাত্রা অতিক্রম করে। সে শান্ত অথচ নিরেট সুরে বলে, শের, চুপচাপ দাদুর প্রশ্নের জবাব দাও। কানন শশীর দিকে তাকায়। হে উইল এনয় মি। অবশেষে কাননের বুলি ফুটল। ডাক্তার সালাউদ্দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, I never and you but you do. Among all my patient, who is most widest and cause the most trouble. কাননের মুখটা বিরক্তিতে তিতকুটে হয়ে যায়। বৃদ্ধ ডাক্তার তা দেখে হেসে বলেন, আমি তোমাকে মানসিক রোগী বলি, যদিও আমি সন্দিহান। বিকজ ইজুর বিহেভিয়ার ইজ কনফিউজ। কখনো মনে হয় এই তো তুমি ভালো সুস্থ সবল লোক, আবার কখনো দেখে
হয় পাবনা থেকে বের হয়ে আসা কোনো এক পাগল। শশী বউ, ও যখন প্রথমবার আমার চেম্বারে এসেছিল তখন কি বলেছিল জানো? ওর নাকি একটা মেয়েকে পছন্দ করে, ভালো টালো বাসে। মেয়েটার তরফ থেকেও হ্যাঁ ছিল। দুজন চুটিয়ে প্রেম করেছে। হঠাৎ ওর প্রেমিকার বিয়ে হয়ে গেল, তাই এমন অদ্ভুত বিহেভিয়ার করে। আমিও বিশ্বাস করে নিয়েছিলাম। ওর কথা মতো বৌমা মুত্তজার কাউকে জানায়নি। ও প্রত্যেকদিন বিকালে চেম্বারে আসে আর ওর প্রেম কাহিনী শোনায়। আমি শুনি, সাজেস্ট দিই, মুড অন করার নানান পথ দেখিয়ে বিভিন্ন টক্স দিই। এভাবে চলছিল, কিন্তু একদিন তোমার দাদি আর আমি একটা মুভি দেখছিলাম। কাহিনী চেনা চেনা লাগছিল। পরে পুরোটুকু দেখার পর আমার মাথায় হাত। মুভিতে কিভাবে কি আমাদের সন্দেহ হয়। পরের দিন ওকে জিজ্ঞাসা করলে বলে মুভিটা ওর ভালো লেগেছিল, তাই আমাকে শুনিয়েছে। তুমি ভাবতে পারো আমাকে ঘোল খাইয়েছে। এত সুন্দর আর ইমোশনাল জড়িয়ে বলতো, আমি ওর মিথ্যেটাই ধরতে পারিনি। শশী কাননের দিকে তাকায়। তার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। শেষ সাহেব আগে ওনার কাছে গিয়েছিল ট্রিটমেন্টের জন্য, কিন্তু কেন? তাকে তো এ বিষয়ে কিছুই বলা হয়নি। কানন শশীর দিকে তাকিয়ে মুচকি হাসলো, যেন নিজেকে নিরপরাধ প্রমাণ করার ছোট্ট প্রয়াস। শশীর তাতে ধ্যান নেই। সে শাশুড়ির পানে তাকায়। কণিকা বেগমও তার দিকে তাকিয়ে। চোখে চোখে কথা হয় বউ শাশুড়ির। কারণ দুজনকে আর চোখে দেখে নেয়। মুর্তাজালি ছেলেকে চোখ রাঙিয়ে বলে, গাধার বাচ্চা, কেলাচ্ছিস কেন? থাপড়ে দাঁত ফেলে দেব। কাননের মুখটা চুপসে যায় বাবার ধমকে। ডাক্তার সালাউদ্দিন হেসে বলে, কানন, আমার কথাই ঠিকঠাক জবাব দিলে, নইলে শশী বউকে আমার সাথে নিয়ে যাব। বেশ পছন্দ হয়েছে আমার। কানন ডাক্তার সালাউদ্দিনের দিকে তাকায়। বুড়ো কি তাকে ছোট বাচ্চা ভাবে নাকি, যে এভাবে ভয় দেখাবে? আসে গড়গড় করে সব বলে দেবে। আর বলবেইটা কি? পাগলের ডাক্তার সত্যিই পাগল। ডাক্তার সালাউদ্দিনের সবাইকে ইশারা করে চলে যাওয়ার জন্য। সবার আগে শশী বেরিয়ে আসে, তারপর একে একে সবাই। রুমে কাননও ডাক্তার সালাউদ্দিন। কানন দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি কতবার বলেছি আমি মেন্টালি সিক নই। আজ তো ভালো মানুষ আমি। আপনি হুদয় আব্বু মোর কথা শুনে ছুটে আসেন। হ্যাঁ, একটু রিপ্রেস, এইটুকু নেই। ডাক্তার সালাউদ্দিন শান্ত চোখে চায়। মানলাম তোমার কথা। তোমার ডিপ্রেশন সঙ্গী হতেই এলাম বন্ধু। এখন বলো তো, আসল সমস্যাটা কোথায়? তুমি খুব বুঝদার, তবু অবুঝের মতো আচরণ করছো। তোমার ফুপি এখনো উল্টোপাল্টা কিছু বলে উস্কানি দিয়েও চেষ্টা করে। কানন মাথার চুল টেনে ধরে বলে, না, তবে মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বললে আমি কিন্তু সেই কিশোর বয়সী ছেলে নই যে তাতে প্রভাবিত হব। আমি জানি আম্মু আমাকে ভালোবাসে। আই অ্যাম ফাইন, বাট আই অ্যাম নট ফাইন। অ্যাকচুয়ালি যখন ভাবি সব ঠিকঠাক হচ্ছে, তখনই কেন জানি সব এলোমেলো হয়ে যায়। ডাক্তার সালাউদ্দিন চেয়ার ছেড়ে উঠে বিছানায় বসে কাননের কাঁধে হাত রেখে বলে, রিল্যাক্স, মাথা ব্যথা সবসময় থাকে, খুব বেশি যন্ত্রণা দেয়। কানন শান্ত হয়ে আসে। ডাক্তার সালাউদ্দিন খেয়াল করে চোখ জোড়ায় রক্তিমাভা। কানন লম্বা শ্বাস টেনে বলে, আপনাকে আমার মোটেও সহ্য হয় না। আমি পাগল নই, অথচ আম্মু আপনাকে ডেকে আনে যা আমার কিঞ্চিত পরিমাণ ভালো লাগে না। আপনার সাথে কথা বলতে চাই না, প্লিজ লিভ। ডাক্তার সালাউদ্দিন হেসে বলে, শশী বউয়ের সাথে কথা বলতে ভালো লাগে, আর তার সাথে সব শেয়ার করবে, দেখবে ভালো লাগবে। অহেতু চিন্তা ভাবনা হবে না। আজে বাজে থাটটা তোমার মাথা ব্যথা জড়িয়ে দেয়, সেগুলো আসবে না, দেখে নিও। কাননের মুখটা একটু হাস্যোজ্জ্বল দেখালো, খানিকটা লজ্জাও উকি দিল কি। সে মাথা চুলকে বলে, ওর সাথে কথা বলে মনে হয় আমি ডিপ্রেস নই, যাতে চিন্তা ভাবনা সব দূরে যায় নিমিশেই। মনে হয় শুধু ওকে দেখে থাকি আজন্মভর। ওকে সামনে বসিয়ে বলি, আমি বলবো শশী বউ, তুমি চুপটি করে শুনবে আর খিলখিল করে হাসবে। ডাক্তার সালাউদ্দিন মনে মনে হাসে। এই তো পাগলটার ওষুধ। তিনি গলা খাকারি দিয়ে বলেন, বাহ, শের সাহেব দেখছি শশীর প্রেমে লাড্ডু হয়ে গেছে। তাহলে শশীকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে কেন? কানন বৃদ্ধার দিকে তাকায়। আম্মু একথাও বলেছে? কানন ঢের বিরক্ত হয়। আবারও নিশ্চুপতাকে বেছে নিল। ডাক্তার সালাউদ্দিন ভ্রুকুচকে তাকিয়ে বলে, আচ্ছা, ওই টপিক বাদ। তোমার মাথায় নাকি আগুন জ্বলছে, উঠে পানি দেখলে মাথায় ঢালো, এসব কি অস্বাভাবিক? কারণ চুপ থাকতে পারে না। না, অতি স্বাভাবিক হয়েছে, সব ঠিকঠাক হচ্ছিল। আর চাকরি হয়েছিল একটা। প্রথমে সংসারে থাকলে পরবর্তীতে আমি খুব খুশি হচ্ছিলাম, কিন্তু কি হলো, 2 মাস ধরে বিছনায় পড়ে আছি। চাকরিটা চলে গেল। আগে তো বোঝা ছিল, কিন্তু খাওয়া চলাফেরা তো নিজেই করতে পারতাম। এখন বোঝা প্রো ম্যাক্স হয়ে গেছি। নিজে তো বাপের হোটেলে খাচ্ছি, ঘুমাচ্ছি, বউটার খাওয়া পড়াটাই বাপেই চালাচ্ছে। ওদেরকে শশী বউয়ের মা প্রতিদিন ফোন করে মেয়েকে পাঠিয়ে দিতে। ডাক্তার বলেছে আর 1 মাসের মধ্যেই ঠিক হয়ে যাব।
অথচ আমার না মনে হয় আমি না আর হাঁটতে পারবো না। কেমন লুজার মনে হয় নিজেকে। কী সব বাজে বাজে চিন্তা মাথায় আসে। ঘুমিয়ে শান্তি নেই নিজ অসহায়ত্বের জন্য। চোখের ব্যথায় হাজির, মাথা ব্যথা শুরু হয়, নিজেকে কন্ট্রোল করতে পারি না, চিল্লাচিল্লি করি। আমি জাস্ট নিজেই নিজের কাছে অসহ্য হয়ে গেছি। হয়তো বা সবার কাছে, তবুও সবাই মুখ বুজে সহ্য করছে, কিন্তু আমি আমাকে সহ্য করতে পারছি না। বলতে বলতে হাঁপিয়ে ওঠে কানন। ডাক্তার সালাউদ্দিন পানি দেয় গ্লাসে ভরে। কানন ঢকঢক করে সবটা গিলে নিলে ডাক্তার বলতে শুরু করেন, কাকন, তুমি একদম সুস্থ, শুধু তোমাকে নিজেকে বুঝতে হবে। নিজের উপর হারানো আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে। নিজের থটস কন্ট্রোলে রাখতে শিখতে হবে। যখনই আজে বাজে চিন্তা মাথায় আসবে, তুমি তোমার আনন্দ মুহূর্তগুলো স্মরণ করার চেষ্টা করবে। তোমার শশীর সঙ্গে ভালো লাগে, সবসময় তার সাথে সবটা শেয়ার করবে। আর চাকরি আজ বাদে কাল হয়ে যাবে, চিন্তা কিসের? তোমার মা বাবার তো প্রেশার দিচ্ছে না, না তোমাকে তারা বোঝা ভাবছে। কত বেকার আছে, তারা পরিবারের কাছ থেকে ন্যূনতম সাপোর্ট পায় না, বরং তাদের উৎসাহ শিকার হয়। সেই হিসাবে তুমি কত লাগে, এত সুন্দর পরিবার পেয়েছ, অথচ তোমার এসব পাগলামো আচরণে তারা কষ্ট পায়। তুমি জানো আজ কণিকা ফোন করে সে কি কান্না? আমি জানতাম সে খুব স্ট্রিক্ট, অথচ ফোনে কতটা অসহায়ের মতো নিজেই বলছিল সব। শশী বউটাকে কষ্ট দিচ্ছ, সব ঠিক করে নাও কানন। তোমার সব আছে চাকরি ছাড়া, অথচ তুমি চাকরিকে প্রাধান্য দিয়ে বাকি সবাইকে কষ্ট দিচ্ছ। কানন, বাড়াবাড়ি করছো এবার। কানন শূন্য দৃষ্টিতে তাকায়, চোখের কোণায় জল চিকচিক করে। ডাক্তার সালাউদ্দিন তার হাতটায় হাত রেখে বলে, কিছু কিছু আত্মীয় খুবই ট্রকি। আমরা চাইলেও তাদের এড়িয়ে চলতে পারি না, কিন্তু তাদের ইগনোর করতে পারি। তোমার ছোটবেলায় কেমন কেটেছে আমি জানি না, তোমারও তা মনে নেই। ওসব চিন্তা মাথায় আনবে না। তোমার মা তোমাকে ঢের ভালোবাসে, হয়তো তুমি তার স্টোনেশের জন্য তুমি অনুভব করতে পারোনি, তবে তার প্রত্যেকটা ধমক শাসনের ভালোবাসা নামক অঙ্কুর রোপণ করে আছে। বুঝতে পেরেছ কানন? কানন চোখের পানি লুকিয়ে হেসে মাথা নাড়ল। ডাক্তার সালাউদ্দিন আরো বলেন, আর এক পা ফ্র্যাকচার হয়েছে, ঠিক হয়ে যাবে। এটা নিয়ে আর মাথা ঘামিও না। বি রিল্যাক্স, বি কুল ইয়াং ম্যান। আমি যে ওষুধ দিব ভদ্র ছেলের মতো গিলবে, কোনো চালাকি নয়। আমাকে সহ্য হয় না, আমি আর আসবো না কখনোই। তবে তুমি আর এইসব পাগলামো বাদ দাও, নর্মাল বিহেভ করো। ড্রয়িং রুমে থমথমে ভাব বিরাজমান। শশী জবাবের আশায় শাশুড়ির পানে উৎসুক চোখে তাকিয়ে। কণিকা বেগম কুঞ্জকে কোলে নিয়ে চুপচাপ বসে আছে, তার মাঝে জবাব দেওয়ার কোনো উদ্গ্রীব ভাব দেখা যায় না। শশী শুধু বিরক্ত হয়, এ কেমন পাগলের পাল্লায় পড়ল সে। সবকটা সার্টিফিকেটধারী পাগল। সে গম্ভীর মুখে পা চালায়, মুর্তাজালি আটকে পাশে বসায়। শশী শ্বশুরের দিকে তাকায়। আব্বু, আপনারা কি লুকাচ্ছেন আমার থেকে? এটা বলবেন না সে পাবনা ফেরত সার্টিফিকেটধারী পাগল। শুনুন, আমি অতটাও ভালো বউ নেই যে পাগলের সংসার করব। কণিকা বেগম শান্ত চোখে চায় তার দিকে। শশী তোয়াক্কাই করে না। মুর্তাজালি হেসে বলেন, পাবা না ফেরত সার্টিফিকেট ধারিও না। তবে হ্যাঁ, ছাগল ছেলে আমার। মিহিরের বিয়ের দিনের কথা, শিরিন মাকে নিয়ে ফিরছিলাম। আমার পাশে বসেছিল নির্লজ্জের মতো, বলেছিল শীঘ্রই বিয়ে করবে। আমি তো দিশেহারা, বলে কি এই ছেলে? যে ছেলে হাত খরচের টাকাটা পর্যন্ত আমার হাত থেকে নেয় না লজ্জায়, সে ছেলে নির্লজ্জের মতন বিয়ের কথা বলছে। চাকরির নেই খবর, বিয়ে করবে, বউকে কি খাওয়াবে? আমি তো বাপু বলতে পারবো না, সেটা সেই চুজ করেছে। পরের দিন জিজ্ঞাসা করি, মেয়েকে তোমার কথা বলল, তোমাকে আগে থেকে নাকি চিনত, তবে কখনো কথা হয়নি। ওর জ্বালায় অতিষ্ঠ হয়ে তোমার সাথে নিকানামা পড়িয়ে দিই। শশী কপালে চিন্তার রেখা, তবে চিন্তাকে পেছনে ঠেলে বলে, কথা ঘুরাচ্ছেন কেন? মুর্তাজালি সামনে টি টেবিল থেকে গ্লাস নিয়ে জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে গিলে নেয়। বৌমা তার খুবই স্মার্ট। তিনি হেসে বলেন, বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। ওই গাধাটা ছোটবেলা থেকেই চুপচাপ স্বভাবের, কাউকে কিছু বলে না। কেউ মেরে জখম করে দিল কখনো বাড়িতে বলবে না, মায়ের বকুনি খাওয়ার ভয়ে। তোমার শাশুড়ি ছোট ছিল যখন কানন আসে, তো এক অবুঝ বাচ্চার মা কিভাবে সামলাবে? তাই বলা চলে অযত্নেই বড় হয়েছে। মমতা চাপার কাছে বেশি ঘেঁষত। বড় হয়ে ধীরে ধীরে খুব চুপচাপ, কিন্তু অনেক লক্ষ্মীমন্ত ছেলে। যা বলবে তাই করবে, যা নিষেধ করবে তা থেকে 100 হাত দূরে থাকবে। তারপর এসএসসিতে বিদায় অনুষ্ঠানে নিজ বন্ধুর হিংসার কবলে পড়ে ওকে নেশা জাতীয় কিছু খাইয়ে আটকে রেখেছিল এক ঘরে।
টর্চার করেছিল টুকটাক। একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ ছবি তুলে পরের দিন বিকালে ছেড়ে দেয়। এদিকে পুলিশে খবর দেওয়া পর্যন্ত হয়ে গেছে। ওকে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না। পরে অবশ্য সব জানাজানি হয়, সব ঠিকঠাক হয়ে স্বাভাবিক হয়। কিন্তু ছেলে আমার ক্রমান্বয়ে অস্বাভাবিক হয়। ওর সাথে কথাবার্তা বন্ধ করে দেয়। কণিকা কাছে গেলেই রাগারাগি করত, ব্লেম করত। বাড়ি ছেলে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল বার দুয়েক, পাগলামি করত। পরে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়। তবে এই কথাগুলো ঘরের বাইরে কখনো যায়নি। ছেলেটা পাগল হলেও তো ঘরোটাই, বুঝলে? শশী কেমন পাগল পাগল লাগে, সব এলোমেলো ভাবনা ঘুরপাক খায়। এ কোথায় ফেসে গেল সে? থমথমে সুরে বলে, কথাগুলো আমাকে আগেও জানাতে পারতেন। আমি এই পরিবারের সদস্য, এটা আপনারা মনেই করেননি। ইটস ওকে, বাট ব্যাপারটা ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। বলে শশী অপেক্ষা না করে চলে যায়। কণিকা বেগম দুবার ডাকলেও শশী তাকায়নি। সন্ধ্যা গড়িয়ে ধরণী রাতের অন্ধকারে বিলীন হতে চায়। টি টেবিলে ভাঙা পা তুলে সোফায় বসে শেরতাজ আলী কানন টিভিতে চলমান তামিল মুভি দেখছে। চোখ মুখ বিরক্তিতে ঠাসা। বাবা এক প্রকার জোর করে এখানে এনে বসিয়েছে। তার পাশে মুর্তাজ আলী কিছু অফিসিয়াল কাজে ব্যস্ত। কুঞ্জ তার হোমওয়ার্ক করছে মনোযোগ দিয়ে। কণিকা বেগম ট্রেতে করে পাস্তা ও নুডলস আনেন। যার যেটা পছন্দ খাবে। সসের বোতলটাও রেখে যায়। মুর্তাজ আলী ও কণিকা বেগমের চোখাচোখি হয়। শশীর নিশ্চুপতার কারণ সম্পর্কে তারা অবগত। এখন শশী ব্যাপারটা পজিটিভলি নিলে হয়। যদি উল্টো চিন্তাভাবনা মাথায় আনে, কণিকা বেগম ঘরে উকি দিয়ে দেখেন কেউ নেই। সন্দিহান মনে ভেতরে ঢুকতেই দেখতে পায় ব্যালকনিতে কারো অবয়ব। তিনি নিজে উপস্থিতি জানান দিয়ে বলেন, শশী বউ, ড্রয়িং রুমে চলো, পাস্তা বানিয়েছি, খাবে? শশীর মাঝে ভাবান্তর দেখা যায় না। ঝুলন্ত দোলনায় দুলছে আপন মনে। কণিকা বেগমের কপালে ভাঁজ পড়ে। শশীর কাঁধে হাত রেখে বলে, ভূতে ধরলো নাকি? ওঝারা কি? ডাকুন তবে। শশীর ভাবলেশীন গলায় কণিকা বেগম বুকে হাত গুটিয়ে দাঁড়ায়। আমার ছেলেটা পাগল নয়। সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে পাগল, এই ধারণা বাদ দাও শশী বউ। দিলাম বাদ। ও ডিপ্রেশনে ঘোরাঘুরি করছে, তা সেটা আমাকে জানালে, ওর মেন্টাল হেলথ হিস্ট্রি জানালে আমি কি ঢাকঢোল পিটিয়ে বাতাসা ছিটাতাম আম্মা? শশীর অভিযোগের সুর। কণিকা বেগম ঠোঁট চেপে হাসে অল্প। শশীর মাথায় হাত রেখে বলে, তারও গ্যারান্টি নেই। তুমি সব পারো, ছেলেটাকে হাসি খুশিতে রেখো তোমার মতো করে। আমি তো ব্যর্থ মা। তুমি আদর্শ পত্নী হয়ে ওর ঢাল হয়ে দাঁড়িও, ওর আত্মবিশ্বাস হয়ে ওকে এগিয়ে নিও, ওর সাহস হয়ে ওকে আগলে রেখো। ও তোমাকে চোখে হারায়। শশী আর চোখে শাশুড়ির দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলল, নাম দিচ্ছেন আম্মা? আমি শশী ওসবে গলবো না। ঠকিয়েছেন আমাকে। আলা ভোলা ছেলে বলে পাগলের হাত ধরিয়ে দিয়েছেন আমায়। কণিকা বেগম ভ্রু কুচকে চাইলে শশী সিরিয়াস মুখে বলে, কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ ছবি আছে ওর? খুব ঘনিষ্ঠ। যদিও আমার অতীত নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু আর কিছুই লুকাচ্ছেন না তো? মুখে মাথা ব্যথা নেই বললেও ঢের মাথা ব্যথা আছে তার। সেটার আজকে হচ্ছে না, তুমি ওই ব্যাপারটা নিয়ে কাননকে ভুল ভেবো না। খুব ঘনিষ্ঠ ছবি নয়, মেয়েটা ওকে জড়িয়ে ধরেছিল জাস্ট। আসলে ওর ক্লাসমেটরা কাননকে হেনস্থা করতে চেয়েছিল, তার জন্যই। শশী মাথা নেড়ে সম্মতি জানালো। কি ভয়ঙ্কর বন্ধু। সে দীর্ঘশ্বাস ফেলে শাশুড়ির সাথে পা বাড়ায়। ড্রয়িং রুমে স্যারকে দেখে শশী শান্ত চোখে চায়। কই আগাগোড়া তো ভালোই মানুষ দেখা যায়। নুডলস খাচ্ছে আপন মনে। শশী গিয়ে তার পাশে বসে পাস্তার বাটি তুলে নেয়। কানন অপ্রস্তুত হয় বটে। আর চোখে বাবা ও মাকে দেখে একটু সরে বসে। কি নাকি ভাবে ওনারা। শশী খেয়াল করে ব্যাপারটা, ঠোঁট চেপে হাসেও ক্ষীণ। কাননের গা ঘেঁষে বসে পাস্তা মুখে তুলে। কানন লজ্জায় জুবু জুবু ফিসফিসিয়ে বলে, শশী বউ, দোহাই লাগে তোমার, একটু সরে বসো। আব্বু আম্মু দেখলে কি ভাববে? আর প্রচুর চোখে পড়লে পুরো এলাকা রটে যাবে। শশী আরেকটু চেপে বসে কাননের মতোই ফিসফিসিয়ে বলে, রটে যাক, তাতে কি? আমি কি অন্য কেউ নাকি? আমি তোমার ঘরোয়া জাত। কানন জড়সড় হয়ে বসে বাবার দিকে তাকায়। কফিতে চুমুক দিচ্ছে আর কি সব ফাইল ঘাটছে। এদিকে খেয়াল নেই। মায়ের মনোযোগ টিভিতে। কানন স্বস্তি পায়। তবে বিচ্ছু ভাইয়ের দিকে তাকাতেই দেখতে পায় ভ্রু কুচকে এদিকে তাকিয়ে আছে। হঠাৎই বই পত্তর গুছিয়ে ব্যাগে ভরে ছুটে এসে শশীর পাশে বসে গল্প জুড়ে। শশী বউ, তোমাকে তো একটা কথা বলিনি। জানো, ওই রূপসা আছে না, আমার গার্লফ্রেন্ড। কুঞ্জ একটু ধীর গলায় বলে। মুর্তাজ আলী কণিকা বেগম না শুনতে পেলেও কারণ ঠিকই শুনতে পায়। অবাক চোখে চার ভাইয়ের দিকে। গার্লফ্রেন্ড, তাও প্লে পড়ুয়া বাচ্চার। সে কান খাড়া করে রাখলো ঘটনা জানার জন্যে। শশী আগ্রহী স্বরে হুঁ বলতেই কুঞ্জ দুঃখী দুঃখী ফেস বানিয়ে বলে, ও বলল কয়েকদিন পর ওর বার্থডে, অনেক বড় পার্টি করবে। ওর সব বন্ধুরা যাবে গিফট নিয়ে। ভালো তো,
আমাকে তো ইনভাইট করলো না। কানন খিলখিলিয়ে হেসে উঠল, সাথে সাথে শশী, কুঞ্জ সহ মুরতাজ, কণিকা বেগম অবাক চোখে তাকিয়ে। কাননের হাসি থামেই না, হাসতে হাসতে পেটে খিল লাগার উপক্রম। অপরদিকে সবাই তেরছাড়া নজরে তাকিয়ে, যা সন্দেহজনক। কানন লক্ষ্য করে হাসি থামিয়ে দিল। নিশ্চয়ই সবাই ভাবছে পাগলের পাগলামি। কানন গলা খাকারি দিয়ে বলে, আম্মু তোমার ছোট ছেলে, স্কুল যে মাসটাও হয়নি উনি গার্লফ্রেন্ড বানিয়েছে, তার আবার কয়েকদিন পর জন্মদিন, অথচ তোমার ছেলেকে ইনভাইট করিনি। কতটা দুঃখজনক জানো? বলেই আবারও হুহু করে হেসে ওঠে। হাসার দরুন তার শরীর দুলছে। মুর্তাজ আলী হা করে তাকিয়ে থাকে। কণিকা বেগম কুঞ্জর দিকে চাইতেই কুঞ্জ ভৌ দৌড় দিল। উপস্থিত সকলেই হেসে ওঠে সমস্বরে। কণিকা হাতের টুকটাক কাজ সেরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় শব্দ করে। মুর্তাজ আলী বই থেকে মুখ তুলে বইয়ের দিকে তাকায়, তবে কিছু বললেন না। কণিকা বেগম বিছানা গুছিয়ে এক কোণায় শুয়ে পড়ল চুপচাপ। মুর্তাজ আলী গভীর ভাবনায় পড়ে। কি হলো আবার? হলে হবে তার কি? তিনি বইয়ে মনোযোগ দেয়। বেশ কয়েক পাতা পড়লে চোখে ঘুম নামে। তিনি বই বন্ধ রেখে শুয়ে পড়ে বিছানায় শুয়ে পড়ল। চোখ বুজে কি ভেবে পাশে তাকান। ঘুমিয়ে পড়েছে কি? তিনি কণিকা বেগমের দিকে ফিরে শয়। এক হাত বাড়িয়ে বাহুতে রেখে মৃদু ধাক্কা দিয়ে ডাকে, কনক, এই কনক, ঘুমিয়ে পড়েছ? না, কোনো প্রতিক্রিয়া আসে না। তবে তার কেন যেন মনে হয় কণিকা ঘুমায়নি। তিনি আরো কয়েকবার ডাকেন, তবে কণিকা বেগম সাড়া দিলেন না। তাই তিনি ঘুমের দেশে পাড়ি জমান। নিশীথের আধারে জল জল করে এক জোড়া জল চিকচিক নয়ন। এই কনক, ওঠো। ঠিক আছে তুমি? আল্লাহ, ভয় পেয়ে দিয়েছিলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।